সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং ইংরেজি বিষয়ের শিক্ষকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যানুয়াল সামিট অ্যাসেসমেন্ট 2024 অর্থাৎ 2024 সালের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হবে সেই বিষয়ের গাইডলাইন এবং মূল্যায়নের ধরন নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো চলুন শুরু করা যাক। অ্যানুয়াল অ্যাসেসমেন্ট 2024 ক্লাস 7 আর ক্লাস 7 এর আজকে আমরা আলোচনা করব ইংরেজি বিষয়টি। এই ইংরেজি বিষয়ের সামেটিভ এক্সাম কিভাবে হবে সেই বিষয়ে আমরা কথা বলবো। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি যে অ্যাসেসমেন্ট গাইডলাইন ফর কন্ডাক্টিং অ্যানুয়াল এক্সামিনেশন 2024 ফর দ্য সেকেন্ডারি লেভেল এডুকেশন ইনস্টিটিউশনস, অর্থাৎ মাধ্যমিক লেভেলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে 2024 সালের এই বার্ষিক পরীক্ষা অর্থাৎ অ্যানুয়াল সামেটিভ এক্সাম কিভাবে সম্পন্ন হবে সে বিষয়ে এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে। এগুলো আমরা ক্লাস 9 এর যে ইংরেজি বিষয়ের নির্দেশনা দেওয়া হয়েছিল আমরা দিয়েছিলাম, আমাদের পেজে আছে এবং আমাদের চ্যানেলে রয়েছে, সেখানে আমরা আলোচনা করেছিলাম, আপনারা দেখে নিলে ভালো হবে। এখানে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আরেকবার বলছি। এখানে দেখেন যে লেখা আছে দ্য অ্যানুয়াল অ্যাসেসমেন্ট অফ ক্লাস 6, 7, 8 and 9 will be done through written examination based on the National Curriculum 2022 of NCTP। এনসিটিপি কর্তৃক এই 2022 সালে যে জাতীয় শিক্ষাক্রম প্রণয়ন করা হয়েছিল সেখান থেকেই 6, 7, 8 এবং 9 এর পরীক্ষা হবে এবং পরীক্ষাটা হবে রিটেন এক্সামিনেশন। দেখেন এখানে স্পষ্ট করে বলা আছে রিটেন এক্সামিনেশন, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এই লিখিত পরীক্ষার যে অনুষ্ঠিত হবে এইটা কি বলা আছে, দ্য অ্যানুয়াল অ্যাসেসমেন্ট ফরম্যাট ফর ক্লাস 6, 7, 8 and 9 will comprise both summative and continuous assessment। অর্থাৎ এই দুটোই অনুষ্ঠিত হবে। সামেটিভ অর্থাৎ যে আমাদের সামষ্টিক পরীক্ষা মূল্যায়ন এবং কন্টিনিউয়াস তথা ধারাবাহিক মূল্যায়ন, এই দুই প্রকার মূল্যায়নই হবে। এবং দুই প্রকার মূল্যায়ন থেকে এখানে স্পষ্ট করে বলা আছে, দেখেন যে আউট অফ 100 মার্কস অ্যালোকেটেড ফর দ্য অ্যাসেসমেন্ট অফ ইচ সাবজেক্ট, দ্য সামেটিভ অ্যাসেসমেন্ট উইল ক্যারি 70% ওয়েটেজ, হোয়াইল দ্য কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট উইল ক্যারি 30%, দ্য রিমেইনিং 30%। অর্থাৎ যে 100 মার্কের পরীক্ষা হবে, এখানে আবার বলা হচ্ছে দেখেন এই 100 মার্কের পরীক্ষার মধ্যে এই 100 মার্কের যে পরীক্ষা হবে এখান থেকে 70% ওয়েটেজ অর্থাৎ 70% কি 100 মার্কের প্রাপ্ত নাম্বারকে 70% এ কনভার্ট করে আমাদের লিখিত পরীক্ষার নাম্বার হবে এবং বাকি নাম্বারটা আসবে এই 30% যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ধারাবাহিক মূল্যায়ন সেখান থেকে। বিষয়টা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। অর্থাৎ আমরা 100 মার্কেরই পরীক্ষা দেব, 100 মার্কের পরীক্ষায় যে নাম্বারটা প্রাপ্ত হবে শিক্ষার্থী ওইটাকে 70% এ কনভার্ট করা হবে এবং 30% নাম্বার ধারাবাহিক যে মূল্যায়ন হবে সেই মূল্যায়ন থেকে যোগ করা হবে। দুটো কম্বাইন করে আমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে। দেখেন এইখানে লেখা আছে যে দি মার্কস উইল বি কম্বাইন্ড, অর্থাৎ দুইটা রেজাল্টকে কম্বাইন করে, দুটো মার্ককে কম্বাইন করে আমাদের মানে টোটাল যে রেজাল্ট সাবজেক্ট ওয়াইজ রেজাল্ট, এই রেজাল্টটা আমাদের এখানে পাবলিশ করা হবে। যাই হোক, এই বিষয়ে আমরা আর বেশি কথা বলতে চাচ্ছি না, যখন এটা শিক্ষকগণ সুন্দর করে নেবেন বলে আশা করা যাচ্ছে। এই পর্যায়ে আমরা ক্লাস 7 এর যে ইংলিশ বিষয়টি রয়েছে, এই সাবজেক্ট ইংলিশ ক্লাস 7 এই বিষয়টির গাইডলাইনটা আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে দেখতে পাচ্ছি যে গাইডলাইনস ফর ডেভেলপিং কোশ্চেনস, অর্থাৎ কোশ্চেন ডেভেলপ করার জন্য যে গাইডলাইন। আমাদের এখানে 4টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এই 4টা পয়েন্ট আমাদের দেখে নিতেই হবে। প্রথম বলছে কোশ্চেনস শুড বি বেসড অন দা competencies or skills and knowledge focused on the experience of the NCTP textbook as prescribed by the syllabus outlined in the guideline। অর্থাৎ NCTP থেকে যে টেক্সট বুক দেয়া আছে সেই টেক্সট বুক থেকেই প্রশ্ন করতে হবে, কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে ইংরেজি বিষয়ের যে কম্পিটেন্সি এবং স্কিলগুলো রয়েছে তার উপরে গুরুত্ব দিতে হবে। আর ইংরেজি বিষয়ের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের যে কম্পিটেন্সি বা স্কিল তার উপরে আমাদের একটা ভিডিও তৈরি করা আছে আমাদের চ্যানেলে, আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন কিংবা খোঁজ করেও দেখতে পারবেন। এরপর এখানে বলা আছে কোশ্চেনস অন রিডিং এন্ড গ্রামার মাস্ট সেট ফ্রম দ্য আনসিন টেক্সট। দেখেন এই রিডিং টেক্সট এবং গ্রামার টেক্সট এটা আনসিন টেক্সট একটা থাকবে। আর এখানে একটা শর্ত দেয়া আছে হুইচ শুড সিমিলার টু দ্য রেলিভেন্ট টেক্সট given in the text book। দেখেন টেক্সট বুকে যে টেক্সট গুলো দেওয়া আছে সেই টেক্সটের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং সমার্থক, সিমিলার টু দ্য রেলিভেন্ট টেক্সট। অর্থাৎ যে আমাদের পাঠ্য বইটি দেওয়া আছে
এই সংশ্লিষ্ট পাঠ্য বইয়ের সঙ্গে সঙ্গতি রেখেই এই আনসিন টেক্সটগুলো এবং গ্রামার যে টেস্ট হবে এই টেস্টগুলো সাজাইতে হবে। যাই হোক, এখন আমরা সিলেবাসটা দেখে নেবার চেষ্টা করি। ক্লাস 7 এর জন্য সেকশন বি তে সিলেবাসটা দেওয়া আছে। দেখেন, সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024, অর্থাৎ বার্ষিক পরীক্ষার জন্য ক্লাস 7 যে সিলেবাসটি, আমাদের অনেকগুলো এক্সপেরিয়েন্স রয়েছে আমাদের বইয়ের মধ্যে। তার মধ্যে আমাদের থাকতেছে বার্ষিক পরীক্ষার জন্য এক্সপেরিয়েন্স 8, অর্থাৎ হিরোস অফ বেঙ্গল, এক্সপেরিয়েন্স 12 সুভাষ প্রমিস, তারপর এক্সপেরিয়েন্স নম্বর 13 দ্য বেস্ট অফ বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, তারপরে এক্সপেরিয়েন্স নম্বর 14 আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তারপর এক্সপেরিয়েন্স নম্বর 15 রাইটিং উইথ এ পারপজ, তারপরে এক্সপেরিয়েন্স নাম্বার 16 অ্যাজ ইউ লাইক ইট। তো এই মোট 6টি এক্সপেরিয়েন্স অর্থাৎ 6টি চ্যাপ্টার আমাদের বার্ষিক পরীক্ষার জন্য রয়েছে, এবং এই 6টি চ্যাপ্টার কভার করলেই ইনশাআল্লাহ আমরা আমাদের বার্ষিক পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা খুব ভালো করতে পারবে বলে আশা করা যাচ্ছে। এখন আমরা দেখি অ্যাসেসমেন্ট ফরম্যাট। আমরা আগেই বলেছি অ্যাসেসমেন্ট ফরম্যাটটি হবে হচ্ছে দুইটি ধারায়। প্রথমে থাকবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, এর জন্য আমাদের 30% নাম্বার বরাদ্দ, এবং পরবর্তী থাকবে হলো সামেটিভ অ্যাসেসমেন্ট, এর জন্য আমাদের নাম্বার বরাদ্দ থাকবে 70%। দুইটাকে কম্বাইন করে আমাদের মানে বার্ষিক পরীক্ষার মূল রেজাল্টটি সম্পন্ন হবে। যেমন ধরেন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, উদাহরণস্বরূপ আমরা এখানে দেখেন যে একজন শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী, তার যে 100 মার্কের পরীক্ষা দিল, এই 100 মার্কের পরীক্ষা 70%, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা থেকে সে নাম্বার বলা ধরেন যে হলো 60। আচ্ছা, 100 মার্কে যদি 60 নাম্বার পায়, তাহলে তার 70% এখানে কত হচ্ছে? এই 60 এর 70% হচ্ছে 42 নাম্বার। আমরা দিলাম এখানে 42 নাম্বার, এবং 30% যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট রয়েছে, এই 30% থেকে সে পাইলো ধরেন যে 25 নাম্বার। তাহলে তার টোটাল নাম্বার হবে কত? 5 আর 2 7, আর হচ্ছে 4 আর 2 6, 67 নাম্বার। তাহলে সে পেয়ে যাচ্ছে 67 নাম্বার। তার মানে একজন শিক্ষার্থী যদি 60 নাম্বার পায়, তাহলে ওইটিকে তার 70% কনভার্ট করে যে নাম্বারটা হবে, ওই নাম্বারটিকে আমরা এই 30% যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আছে এখান থেকে যতটুকু নাম্বার পাবে সেই দুটোর সঙ্গে কম্বাইন করে তার পূর্ণাঙ্গ অর্থাৎ চূড়ান্ত মার্কস তার নাম্বার শিটে বা ফলাফল শিটে উঠবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমরা দেখে নেব যে আমাদের কোন কোন ধরনের টাস্ক, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, টাস্ক টাইপ এন্ড মার্কস ডিস্ট্রিবিউশন। এখানে টাস্ক টাইপ কোন কোন ধরনের কাজগুলো থাকবে, এন্ড মার্কস ডিস্ট্রিবিউশন, এবং কোন কোন কাজের জন্য কতগুলো করে নম্বর বরাদ্দ থাকবে। অর্থাৎ টাস্ক টাইপ এন্ড মার্কস ডিস্ট্রিবিউশন, কোন কাজের জন্য কত নম্বর বরাদ্দ, সেটা আমরা এখন দেখে নেবার চেষ্টা করব। এখানে লক্ষ্য রাখবেন যে এইখানে আমরা সিলেবাসে দেখে নিয়ে যাচ্ছি। প্রথমে আমরা দেখতেছি হলো 30% যে নাম্বারটা আছে এই শিক্ষার্থীদের জন্য, যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের জন্য 30% নাম্বার। এখানে এই 30 নাম্বারের জন্য 3টি কাজ থাকবে, 3 10 30, একটা করে কাজে 10 করে নাম্বার বরাদ্দ। এই কাজগুলোর মধ্যে হতে পারে হোমওয়ার্ক, এখানে বলা হচ্ছে হতে পারে হোমওয়ার্ক as specified by the teacher, অর্থাৎ শিক্ষক এটা নির্ধারণ করে দেবেন হোমওয়ার্কটি কেমন করে হবে। তারপরে দ্বিতীয় কাজটা হতে পারে ক্লাস ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল অর গ্রুপ ওয়ার্কস, completing tables, charts, flow charts, etc. as given in the relevant experience. See the syllabus in the section B. এইখানে লক্ষ্য রাখবেন সেকশন বি তে যে আমাদের সিলেবাসটা দেওয়া রয়েছে, এই যেখানে আমাদের যে সিলেবাসটি রয়েছে, এই সিলেবাসের মধ্যে, এই সিলেবাস অংশটির মধ্যে আমাদের এই কাজগুলো, এখানে যে কাজগুলো থাকতেছে, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, তারপর হচ্ছে এই যে গ্রুপ ওয়ার্ক, তারপর হচ্ছে কমপ্লিটিং টেবিল, তারপর হচ্ছে ফ্লো চার্ট, এই যে কাজগুলো দেওয়া থাকবে এগুলো সেকশন বি এর সঙ্গে কম্বাইন করে কাজগুলো দিতে হবে। তারপর 3 নম্বরে কি বলছে এখানে, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের জন্য প্রজেক্ট ওয়ার্ক কিংবা অ্যাসাইনমেন্ট থাকতে হতে পারে। কিন্তু প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট আপনি যাই দেন না কেন, এখানে বলা হচ্ছে যে as specified in the relevant experience. relevant experience বলতে এই যে সেকশন বি তে, এই সেকশন বি তে যে এক্সপেরিয়েন্স গুলো দেওয়া রয়েছে, এখানে 6টি এক্সপেরিয়েন্স রয়েছে, এখান থেকেই আমাদের অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট ওয়ার্ক গুলো দিতে হবে। যাই হোক, এই ছিল আমাদের 30% নাম্বারের জন্য। এখন আমরা দেখি বাকি 70% অর্থাৎ 100 নাম্বারের জন্য আমাদের কাজের ধরন, টাস্ক টাইপ এন্ড মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমে দেখেন, প্রথমে থাকবে হচ্ছে রিডিং পার্ট, সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের
প্রশ্নপত্রে প্রথমে থাকবে কি থাকবে রিডিং পার্ট। এই যেখানে বলছে টাইপ অফ এক্সামিনেশন রিটেন, লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার নাম্বার থাকবে 100, সময় থাকবে 3 ঘন্টা। এই 3 ঘন্টার সময় বরাদ্দ থাকবে, এই জন্য প্রথমেই থাকবে একটা রিডিং পার্ট। এই রিডিং পার্টের জন্য নাম্বার বরাদ্দ থাকবে 30। দেখেন 30 নাম্বার বরাদ্দ থাকবে। এই 30 নাম্বার দুটি রিডিং প্যাসেজ থাকবে। রিডিং প্যাসেজ দুটো কিভাবে থাকবে দেখেন, আইটেমস উইল বি সেট ফ্রম 2 আনসিন প্যাসেজ, দুইটা আনসিন প্যাসেজ থেকে আইটেমগুলো সেট করা হবে। দুইটা আনসিন প্যাসেজ থাকবে, সেখান থেকে আইটেমগুলো সেট করতে হবে। আবারও বলছি দুইটি আনসিন প্যাসেজ থাকবে সেখান থেকে। এখানে কি কি প্রশ্ন থাকবে, প্রথমে থাকবে এমসিকিউ, এমসিকিউ এর নাম্বার থাকবে হচ্ছে 5। তারপরে শর্ট অ্যানসার কোশ্চেন, এই শর্ট অ্যানসার কোশ্চেনের নাম্বার থাকবে আমাদের 5টা শর্ট কোশ্চেন থাকবে, সেখান থেকে নাম্বার থাকবে 5 2 গুণ 10। তারপর ট্রু ফলস, এই ট্রু ফলস এর জন্য আমাদের নাম্বার বরাদ্দ থাকবে 5 2 গুণ 10। তারপরে হচ্ছে ম্যাচিং, ম্যাচিং এর জন্য নাম্বার বরাদ্দ থাকবে 5। আর এই মোট এখানে নাম্বার পাচ্ছি আমরা 5 আর 10 15 আর 10 20 আর 5 আর 10 15 15 আর 10 25 আর 5 30। এই 30 নাম্বার বরাদ্দ থাকতেছে আমাদের শিক্ষার্থীদের জন্য টোটাল এই রিডিং অংশে। এখন আমরা এই অংশের প্রশ্নটি কেমন ভাবে থাকবে স্যাম্পল কোশ্চেন থেকে দেখে নেবার চেষ্টা করব। এই দেখেন স্যাম্পল কোশ্চেন, এখানে কি বলছে, রিড দা 1 নম্বর এটা হচ্ছে পার্ট এ রিডিং। এই যে আমরা যে অংশটি দেখছিলাম রিডিং টেস্ট, এখানে পার্ট এ একটা থাকলো, রিড দা টেক্সট অ্যাবাউট ভিক্টোরি ডে ইন বাংলাদেশ এন্ড অ্যানসার দা কোশ্চেনস দ্যাট ফলো। এখানে দেখেন 16 ডিসেম্বর ইজ সেলিব্রেটেড, এখান থেকে শুরু এবং সর্বশেষ ফর দেয়ার মাদার ল্যান্ড, এখান থেকে শেষ। এখান থেকে দেখেন প্রশ্ন থাকবে, আমরা যেমন বলেছিলাম প্রথমে এ নাম্বার প্রশ্ন, চুজ দা বেস্ট অ্যানসারস ফ্রম দা অল্টারনেটিভ, অর্থাৎ 4টা অ্যানসার দেওয়া থাকবে, সেখান থেকে সঠিক অ্যানসারটি কারেক্ট অ্যানসারটি বা সঠিক উত্তরটি আমাদেরকে খাতায় লিখতে হবে। আর এখানে এইভাবে 5টি প্রশ্ন থাকবে, 1 2 3 4 5, 5টা প্রশ্নে 5 নাম্বার। তারপর ওই সেম প্যাসেজ থেকে আমাদের বি নাম্বার প্রশ্ন, রাইট অ্যানসার টু দা ফলোইং কোশ্চেনস, ওপেন এন্ডেড কোশ্চেন। এখানে মোট কোশ্চেন থাকবে 5টা, এই 5টা প্রশ্ন, এখানে এই 5টা প্রশ্ন থাকবে। এই 5টা প্রশ্নের জন্য আমাদের নাম্বার বরাদ্দ থেকে 5 2 গুণ 10। তারপরে আমরা অর্থাৎ এই যে রিডিং যে পার্টটা, এখানে 1 নম্বর যে আনসিন প্যাসেজ থাকবে, এই প্রথম আনসিন প্যাসেজ থেকে 2টি আইটেম থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন এবং ওপেন এন্ডেড কোশ্চেন। এখানে 5 আর এখানে 10, এই নিয়ে 15 মার্ক। আমাদের বাকি থাকতেছে আরো 15 মার্ক। এই জন্য আমাদের আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে। দেখেন 2 নম্বরে আরেকটি প্যাসেজ দেওয়া আছে, রিড দ্য ডায়লগ ফ্রম অ্যাক্ট 2 সিন 2 অফ অ্যাজ ইউ লাইক ইট অ্যান্ড অ্যানসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। আচ্ছা, এই যে ডায়লগটা আছে, এখানে ডায়লগও থাকতে পারে কিংবা একটা প্লেন টেক্সটও থাকতে পারে কিংবা অন্য কোনো কিছু দেওয়া থাকতে পারে। এইটাকে ফলো করে আমাদের কি করতে হবে, নিচে দেখেন কিছু প্রশ্ন দেওয়া আছে, রিড দ্য স্টেটমেন্ট রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যানসার। তাহলে এখানে 5টা থাকবে, একটাতে 2 নাম্বার করে। তাহলে এখানে একটি কথা মনে রাখি, যদি অ্যানসারটি ফলস হয় শুধু ফলস লেখার জন্য 1 নাম্বার বরাদ্দ, আর ফলস এর পরে যদি কারেক্ট অ্যানসার দেন তাহলে এই কারেক্ট অ্যানসারের জন্য আরেক নাম্বার বরাদ্দ। অর্থাৎ ফলস লেখার পরে যদি কারেক্ট অ্যানসারটি আমরা দিয়ে দেই, সঠিক উত্তরটি দিয়ে দেই, তাহলে আমরা পূর্ণাঙ্গ নাম্বার পাবো। কিন্তু ফলস কি শুধু ফলস লিখে রাখলে আমরা 50% নাম্বার, 1 নাম্বার পাবো, সেটা এখানে বলা আছে। কিন্তু এই ফলস গিভ দ্য কারেক্ট অ্যানসার, এই কারেক্ট অ্যানসারটা আমাদেরকে দিতে হবে, না দিলে কিন্তু ওই নাম্বারটি পাবো না। এখানে এরকম 5টা প্রশ্ন আসে, 5 2 গুণ 10। আর বি তে এখানে আরেকটা প্রশ্ন আছে, রিড দ্য ডায়লগ এগেইন এন্ড ম্যাচ কলাম এ উইথ দ্য বি, অর্থাৎ এখানে একটা কলাম এ এবং কলাম বি, এই দুটি কলামকে ম্যাচিং করতে হবে। এখানে এ নাম্বারের সাথে কোনটা ম্যাচিং হবে, বি নাম্বারের সাথে কোনটা ম্যাচিং হবে, এটা কিভাবে ভালো করা যায় এবং কিভাবে করতে হবে সে বিষয়ে আমাদের ভিডিও পরবর্তী একটি ভিডিও আসবে। আশা করা যায় আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে কিংবা আমাদের পেজের সঙ্গে থাকলে আপনারা সেটা পেয়ে যাবেন। এরপর আমরা যাব হচ্ছে পার্ট বি, অর্থাৎ আমরা আবার সিলেবাস অংশে যাই। সিলেবাস অংশে দেখি আমরা কি করলাম, এখানে আমাদের এই মানবন্টন অংশে কি করলাম, আমাদের রিডিং টেস্টের যে মানবন্টন এবং প্রশ্নটা আমরা দেখে নেবার চেষ্টা করলাম। এবারে দেখেন এপ্রিশিয়েটিং পোয়েমস, পরবর্তী পার্ট বি অংশে থাকবে এপ্রিশিয়েটিং পোয়েমস। এখানে 10 নাম্বার বরাদ্দ, এখানে শুধুমাত্র শর্ট অ্যানসার কোশ্চেন, অর্থাৎ 5টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং একটা করে প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ, মোট নাম্বার থাকবে 10। এটা কিভাবে থাকবে আমরা দেখার চেষ্টা করি। এইখানে দেখবেন যে প্রশ্নের অংশে আমরা যাই, প্রশ্নের অংশে দেখেন এই যে পার্ট বি, পার্ট বি তে দেখেন লেখা আছে অ্যাপ্রিশিয়েটিং পোয়েমস, অর্থাৎ এখানে সম্পূর্ণরূপে একটা আনসিন একটা পোয়েম থাকবে। এখানে বলছে এ ড্রিম উইথিন এ ড্রিম, আ ড্রিম উইথিন আ ড্রিম, অর্থাৎ এই যে কবিতাটা, এই কবিতার লেখক হচ্ছে বাই এডগার অ্যালান পো। এডগার অ্যালান পোর লেখা একটা কবিতা এখানে দেওয়া আছে, এই কবিতাটি আমাদেরকে পড়তে হবে। পড়ার পরে এখানে যে
5টা প্রশ্ন থাকবে, ওই কবিতার আলোকে এই প্রশ্ন 5টার উত্তর করতে হবে, তাহলে আমরা নাম্বার পেয়ে যাব 5 দুগুণ 10। তাহলে সঠিক উত্তর পাওয়ার জন্য কিভাবে কবিতার উত্তরগুলো লিখলে আমরা এখানে পূর্ণাঙ্গ নাম্বার পেতে পারি সে বিষয়ে আমাদের আরেকটি ভিডিও থাকবে, আমাদের চ্যানেলে আপলোড করা হবে, আমাদের পেজেও আপলোড করা হবে, আমাদেরকে ফলো করে রাখলে আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। এরপর আমরা দেখে নেই, আবার সিলেবাস অংশে চলে যাই। মার্কস ডিস্ট্রিবিউশন আমরা দেখে নিলাম হচ্ছে অ্যাপ্রিশিয়েটিং পোয়েমস, এই অংশ 10 মার্ক আমরা দেখে নিলাম। এরপরে গ্রামার অংশে আমাদের নাম্বার বরাদ্দ আছে 30। এখানে কি কি থাকবে? গ্যাপ ফিলিং উইথ রাইট ফর্ম অফ ভার্ব, এই রাইট ফর্ম অফ ভার্ব দ্বারা গ্যাপ ফিলিং এর জন্য 10 নম্বর বরাদ্দ। গ্রামার অংশে আমাদের থাকবে গ্যাপ ফিলিং উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, এই জন্য আমাদের 10টা গ্যাপ ফিলিং থাকবে, প্রত্যেকটাতে হাফ নাম্বার করে বরাদ্দ, এবং আমাদের টোটাল নাম্বার বরাদ্দ এখানে 5। তারপর আইডেন্টিফাইং এন্ড ইউজিং টেন্স আইডেন্টিফাই করার জন্য আমাদের মোট 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটার জন্য 2 নম্বর করে বরাদ্দ, আমাদের এখানে নাম্বার বরাদ্দ থাকবে 10। এরপরে গ্যাপ ফিলিং উইথ প্রিপজিশন দিয়ে গ্যাপ ফিলিং করার জন্য আমাদের মোট 10টা আইটেম থাকবে প্রশ্ন, এবং প্রত্যেকটারই হাফ নাম্বার করে বরাদ্দ, আমাদের নাম্বার থাকবে এখানে 5। তারপর কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশনস, কনজাংশন দিয়ে সেন্টেন্স কানেক্ট করা, যাকে আমরা সেন্টেন্স কানেক্টর বলতে পারি। এখানে আমাদের নাম্বার বরাদ্দ থাকবে, আইটেম থাকবে মোট 5, আর 5টা গ্যাপ থাকবে, 5টা গ্যাপ পূরণ করার জন্য আমাদের 5 একে 5 নাম্বার এখানে বরাদ্দ। তারপর চেঞ্জিং ভয়েস অফ 5 সেন্টেন্স ইন এ প্যাসেজ, অর্থাৎ 5টা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হবে, এর জন্য আমরা নাম্বার পাবো 5। এখন আমরা গ্রামার অংশটির প্রশ্ন কিভাবে দেয়া থাকবে সেটিকে দেখার চেষ্টা করি। এইখানে আমরা একটু আসি, দেখেন গ্রামার অংশ। আমরা গ্রামার অংশে আসলে এই দেখেন গ্রামার অংশ দেখতে পাচ্ছি, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড রিরাইট ইট ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্ব। এখানে ভার্বটি বক্সের মধ্যে দিয়ে দেয়া থাকবে, এই বক্সটি সঠিক কি ফর্মটি হবে সেই ফর্মটি দিয়ে আমাদের এখানে এই গ্যাপটা পূরণ করতে হবে। এখানে বলে রাখি যে পুরো প্যাসেজটি কিন্তু আমাদের লিখতে হবে না, আমাদের শুধু নাম্বার দিয়ে সঠিক শব্দটি লিখে দিলেই আমরা নাম্বার পাবো। যেমন এ নাম্বার এখানে কি বলা আছে যে বাই ব্রাশিং হিজ টিথ এন্ড ড্যাশ এ হেলদি ব্রেকফাস্ট। আমরা এই যেখানে এ নাম্বারে যা বসবে, ইটের যে ফরম্যাটটি বসবে শুধুমাত্র সেটি লিখলেই হবে, পুরো প্যাসেজটি আমাদের লেখার দরকার নাই, লিখলেও সমস্যা নেই, তবে না লিখলেও চলবে। এরপরে আসছে কি দেখেন, দেন রাইট এ নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম সেন্টেন্স ইন কলাম বি। অর্থাৎ এখানে বলছে রিড দ্য সেন্টেন্স বিলো এন্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স। এই এখানে হচ্ছে খুব সুন্দর করে দেখবেন, নিচের সেন্টেন্সগুলো পড়তে হবে, পড়ে টেন্সের নাম লিখতে হবে, এবং একটা নিউ সেন্টেন্স লিখতে হবে ইউজিং দ্য সেম টেন্স, একই টেন্স ব্যবহার করে নতুন একটা সেন্টেন্স কলাম বি তে লিখতে হবে। এখানে আমরা টেন্সের নামটা লিখবো এই সেন্টেন্স, ইয়েস্টারডে আই উইটনেসড অ্যান এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট ম্যাচ, এইটা কোন টেন্স, আমরা এই জায়গায় সেই টেন্সের নাম লিখবো, এবং এই টেন্সকে ফলো করে এই সেন্টেন্সের মতো একটা সিমিলার সেন্টেন্স এখানে লিখবো। এই জন্য এই পাশে লেখার জন্য আমরা 1 নাম্বার করে পাবো, এবং এই পাশে লেখার জন্য আমরা আবার এই পাশে আরেকটা করে সেন্টেন্স লেখার জন্য আমরা 1 নাম্বার করে পাবো। যদি শুধুমাত্র আমরা টেন্সটা আইডেন্টিফাই করতে পারি তারপর আমরা 5 নাম্বার পেয়ে যাচ্ছি। আবার এই পাশে সেন্টেন্স লিখতে গেলে আমরা আর 5 অর্থাৎ পূর্ণাঙ্গ নাম্বার পেয়ে যাচ্ছি। কিভাবে এটাতে ভালো করা যায় এবং কিভাবে টেন্স আইডেন্টিফাই করা যায় সেই বিষয়টা নিয়ে আমাদের ভিডিও পরবর্তী সময় আসছে, আপনারা আমাদের সাথে থাকবেন, খুব শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিও আপলোড হবে। এরপর 6 নম্বর আইটেম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দ্বারা আমাদের কিছু গ্যাপ পূরণ করতে হবে। এখানে আমাদের কিছু গ্যাপ থাকবে, এই গ্যাপগুলোতে প্রিপজিশন, সঠিক প্রিপজিশনটা বসাতে হবে, কিন্তু এখানে মানে অত্যন্ত একটু টাফ হয়ে যাবে এই জন্য যে এগুলোতে কিন্তু প্রিপজিশনের কোনো দেওয়া নাই। কি এটাকে বলে প্রিপজিশনের কোনো সঠিক, অর্থাৎ কোন কোন প্রিপজিশন বসবে এখানে কোনো ক্লু দেওয়া নাই, ক্লু ছাড়াই আমাদেরকে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। এবং কিভাবে প্রিপজিশনকে সঠিকভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের এখানে বলছে কানেক্ট দেম ইউজিং এন্ড, বাট, বিকজ, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, বিভিন্ন প্রকার, এগুলোকে আমরা জানি কনজাংশন। এই বিভিন্ন প্রকার কনজাংশন দ্বারা আমাদের কিছু সেন্টেন্সকে কম্বাইন করতে হবে, যুক্ত করতে হবে, যেটা আমরা কিন্তু আমাদের পাঠ্য বইয়ে কিন্তু আমরা সেটা কি করেছি, আমরা সংযুক্ত করে দেখেছি। তারপরে প্যাসিভ ভয়েস, আমাদের এই প্যাসিভ ভয়েস কিছু কিছু সেন্টেন্স এখানে দেওয়া থাকবে, একটা প্যাসেজের মধ্যে আন্ডারলাইন করা সেন্টেন্স থাকবে, সেগুলোকে আমাদের প্যাসিভ মোডে রূপান্তর করতে হবে। যে অত্যন্ত আনন্দের বিষয় এটাই যে এই গ্রামার অংশে যতগুলো প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোতে ভালো করার জন্য আমরা যদি আমাদের টেক্সট বইয়ে যে রিলেভেন্ট এক্সপেরিয়েন্স গুলো রয়েছে, 6টা এক্সপেরিয়েন্স, এই 6টা এক্সপেরিয়েন্স যদি আমরা সুন্দর করে কভার করতে পারি,
এই 6টা এক্সপেরিয়েন্স যদি আমরা সুন্দর করে কভার করতে পারি তাহলে আমাদের আমাদের এই গ্রামার অংশে কোনো সমস্যা হবে না, কেননা এই এক্সপেরিয়েন্স গুলোর মধ্যে গ্রামারের সবগুলো বিষয় এখানে কভার করা আছে। যাই হোক, এখন আমরা রাইটিং অংশ দেখে নেওয়ার চেষ্টা করব। রাইটিং অংশে এই যে রাইটিং অংশ আমাদের থাকলো, এই রাইটিং অংশে আমাদের 3টা রাইটিং টাস্ক থাকবে, এজন্য আমাদের নাম্বার কিছু বরাদ্দ আছে। প্রথমে হচ্ছে রাইটিং ইনফর্মাল লেটারস, একটা ইনফর্মাল লেটার লিখতে হবে। ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হয় সে ব্যাপারে আমাদের পরবর্তী ভিডিও আমরা দেখে নেবার চেষ্টা করব। আমাদের ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন অংশে লিংক দেওয়া থাকবে, কিংবা আপনারা আমাদের পেজকে ফলো করলেই পেয়ে যাবেন বা চ্যানেলকে ফলো করলে পেয়ে যাবেন। এইটাতে হচ্ছে আমাদের 10 নাম্বার বরাদ্দ। এরপরে রাইটিং ফর্মাল লেটার, একটা ফর্মাল লেটার লিখতে হবে, এজন্য আমাদের 10 নাম্বার বরাদ্দ। এবং রাইটিং কনভারসেশনস, একটা কনভারসেশন তথা ডায়লগ লিখতে হবে, এজন্য আমাদের 10 নাম্বার বরাদ্দ। তাহলে 3 × 10 = 30। আমরা দেখলাম আমাদের টোটাল নাম্বার এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 100 নাম্বার হয়ে যাচ্ছে। রাইটিং অংশের প্রশ্নটি কিভাবে দেওয়া থাকবে সেটি একটু আমরা স্যাম্পল কোশ্চেনে দেখার চেষ্টা করি। আমরা স্যাম্পল কোশ্চেনে দেখে নেওয়ার চেষ্টা করি রাইটিং অংশটা কিভাবে থাকে। রাইটিং অংশ হচ্ছে পার্ট ডি। এই পার্ট ডি তে হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন, সাপোজ ইউর জুলিয়া, ইউর ফ্রেন্ড হাবিব has got reward in a music competition, write a letter thanking him for his achievement। তার এই অর্জনের জন্য তাকে থ্যাঙ্কস জানিয়ে, ধন্যবাদ জানিয়ে একটা লেটার তাকে লিখতে বলছে। যে এবং এখানে গাইডলাইন দেওয়া আছে রাইটিংটা কেমন হবে। ফোকাস শুড বি অন হেডিং, এখানে হেডিং থাকতে হবে, গ্রিডিং থাকতে হবে, বডি থাকতে হবে, ক্লোজিং এন্ড সিগনেচার, এই বিষয়গুলো থাকতে হবে। যদি সবগুলো কভার করা হয় তাহলে আমরা পূর্ণাঙ্গ নাম্বার পাবো। তারপর 10 নম্বরে কি বলা আছে, ইউ ওয়ান্ট টু জয়েন এ ক্রিকেট ক্লাব বাট ইউ ডোন্ট নো মাচ অ্যাবাউট হাউ টু বিকাম এ মেম্বার। এখন নাও রাইট এ লেটার টু দ্য অথরিটিজ আস্কিং ফর সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য মেম্বারশিপ অফ এ ক্লাব। একটা ক্লাবে তুমি মেম্বার হবা, এজন্য তোমার কি কি ইনফরমেশন লাগবে সেই বিষয়গুলো জানার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে তোমাকে একটা কি করতে হবে, একটা লেটার লিখতে হবে। আর লাস্টে এসে কি বলছে এখানে দেখেন, সাপোজ ইউ আর কবির অ্যান্ড স্বপন ইজ ইউর ক্লাসমেট, you are the student of class 7, your English teacher has given you a homework to write on the recent flood in Bangladesh. Now write a conversation between you and your classmate about the cause and effect of the recent flood and what can be done to address the problem of flooding। অর্থাৎ এই যে ফ্লাডিং এর যে সমস্যা, বন্যার যে সমস্যা, এই সম্প্রতি একটা বন্যার সমস্যা, এই সমস্যাটা নিয়ে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে কি করতে বলছে, রাইট এ কনভারসেশন করতে বলছে বিটুইন ইউ এন্ড ইউর ক্লাসমেট, তুমি এবং তোমার যে ফ্রেন্ড ক্লাসমেট তোমার সহপাঠী তার সঙ্গে একটা কনভারসেশন তথা একটা ডায়লগ তৈরি করতে হতে পারে যে এই যে বন্যার যে ক্ষতি, এই ক্ষতিটা কিভাবে পুষিয়ে ওঠা যাবে, এই ক্ষতির উপরে একটা ডায়লগ তৈরি করতে হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, রাইটিং অংশে আমাদের মোট প্রশ্ন থাকবে 3টি, একটা ইনফর্মাল লেটার, একটা ফর্মাল লেটার এবং একটা ডায়লগ বা কনভারসেশন। এই ছিল আমাদের আজকের প্রশ্ন বিশ্লেষণ। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, রাইটিং অংশেও যদি আপনারা মানে ক্লাস 7 এর শিক্ষার্থীরা যদি ভালো করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে কি করতে হবে, যে রিলেভেন্ট যে এক্সপেরিয়েন্স গুলো রয়েছে 6টা এক্সপেরিয়েন্স উপরে, এই 6টা এক্সপেরিয়েন্স যদি কেউ ভালো করে কভার করতে পারে তাহলে সে রাইটিং অংশেও তুলনামূলক ভালো করতে পারবে। যাই হোক, আমরা প্রত্যেকটি রাইটিং অংশের আইটেমগুলো নিয়ে আলাদা আলাদা করে ভিডিও টিউটোরিয়াল বাচ্চাদের জন্য প্রোভাইড করবো আমাদের চ্যানেলের সাথে এবং আমাদের পেজের সাথে রেখে থাকুন। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।